পরিণতি হচ্ছে ডিভোর্স অথবা গৃহ বিবাদ অথবা পরস্পরের প্রতি একটি মনোমালিন্য, এই ধরনের ভয়ঙ্কর মানে ব্যক্তিগত সমস্যা এবং দুর্ঘটনা শিকার হতে হবে এই অসুখ চিকিৎসা না হলে। অটিজম বা লার্নিং ডিসেবিলিটির সাথে এই এডিএইচডির কোনো সম্পর্ক আছে কিনা, বা সেগুলো কি পুরো পৃথক কিনা? কোন শিশুর যদি মাথায় কোনো নিউরোলজিক্যাল সমস্যা থাকে, যেমন তার সিজার ডিসঅর্ডারের রোগী যদি থাকে, তাহলে তার এডিএইচডি ডায়াগনোসিস করা যাবে না। যদি অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডারে আক্রান্ত শিশু হয়, তখন তার ক্ষেত্রে এডিএইচডি ডায়াগনোসিস করা যাবে না। অটিজম বা লার্নিং ডিসেবিলিটির সাথে এই এডিএইচডির কোনো সম্পর্ক আছে কিনা, বা সেগুলো কি পুরো পৃথক কিনা, একটু যদি আলোকপাত করেন বিষয়টার উপর। অবশ্যই, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখনই কোনো শিশুর এডিএইচডি সন্দেহ করা হবে, অর্থাৎ এই অসুখটা আছে, তখন শিশুর কমপক্ষে 6টি বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে এগুলো শিশুতে নেই, মানে কিশোর অথবা শিশুর কাছে সেইটা নেই। তার অন্যতম হচ্ছে লার্নিং ডিসঅর্ডার, অর্থাৎ তার যে ল্যাঙ্গুয়েজ সমস্যা অথবা লার্নিং সমস্যা, যেমন ম্যাথমেটিক্স একটা লার্নিং ডিসঅর্ডার হতে পারে, রিডিং এর একটা সমস্যা হতে পারে, তারপরে চোখের এবং কানের সমস্যা হতে পারে, এবং কোনো শিশু হয়তো অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডারে আক্রান্ত। যদি অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডারে আক্রান্ত শিশু হয়, তখন তার ক্ষেত্রে এডিএইচডি ডায়াগনোসিস করা যাবে না, সেক্ষেত্রে সেটা অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডারে চলে যেতে হবে। আরেকটি বিষয় জানা উচিত যে এডিএইচডির আচরণগত বিষয়গুলো অনেক সময় শিশুর সাথে লুক্কায়িত অন্য আরেকটা মেন্টাল ইলনেসের বহিঃপ্রকাশ হতে পারে। যেমন শিশুটির আসলে মানে এডিএইচডি নাই, কিন্তু গত 8-9 মাস ধরে দেখা যাচ্ছে, তখন বুঝতে হবে তার হয় ডিপ্রেশন শুরু হয়েছে। কেননা অ্যাডাল্টের যখন ডিপ্রেশনটা হয়, তখন অ্যাডাল্ট স্লো হয়ে যায়, স্থির হয়ে যায়, ধীর হয়ে যায়, সবকিছু করণে যেমন কমতি চলে আসে। আর শিশুর ক্ষেত্রে ডিপ্রেশন হলে এটি বাড়তি হয়ে যায়, উদ্দীপনা উত্তেজনা বৃদ্ধি পায়, মেজাজ খিটখিটে হয়, তার মানে আক্রমণাত্মক আচরণগুলো বেশি বেশি করতে থাকে, আবার অ্যাংজাইটিতেও এরকম থাকতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো শিশুর যদি মাথায় কোনো নিউরোলজিক্যাল সমস্যা থাকে, যেমন তার সিজার ডিসঅর্ডারের রোগী যদি থাকে, তাহলে তার এডিএইচডি ডায়াগনোসিস করা যাবে না, সেক্ষেত্রে সিজার ডিসঅর্ডারের চিকিৎসা করতে হবে। অথবা অন্য কোনো ব্রেইন ইনজুরি যদি থাকে, কানের এবং চোখের কোনো সমস্যা থাকলে, এই বয়স সন্ধিকালে মানে 12 বছরের নিচের এই পেডিয়াট্রিক পপুলেশনে যদি থাকে, তখন এডিএইচডি ডায়াগনোসিস করা যাবে না। আর যদি অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার যদি থাকে, আর কোনো স্লিপ ডিসঅর্ডার যদি থাকে, এখানে স্লিপ ডিসঅর্ডারের একটি বিশাল গ্রুপ রয়েছে যাদের ঘুমের কিছু অসুস্থতা রয়েছে, আমরা এই প্রেক্ষাপটে আলোচনা করতে যাচ্ছি না, কিন্তু এটা থাকতে পারে। এই কতগুলো জিনিস যদি থাকে, তাহলে কোনো কোনো সময় দুটোরই চিকিৎসা করতে হয়, এক অথবা কখনো কখনো এই এডিএইচডির দিকে আমরা ফোকাস না করে মূল চিকিৎসাতে ফিরে যাই। যেমন একটা পেশেন্টের যদি ডিপ্রেশনের কারণে এডিএইচডি হয়, তাহলে ডিপ্রেশনের চিকিৎসা আমরা করব, সেই ক্ষেত্রে এডিএইচডির সমস্যাগুলো অনেকটা কেটে যাবে। তাহলে আশা করছি যে এটা রোগ নির্ণয় করার ক্ষেত্রে, এই অসুখটার ক্ষেত্রে আমরা একটা থরো মেডিকেল চেকআপ প্রাইমারি কেয়ার ডক্টর করবেন, তার হার্ট ঠিক আছে কিনা এটা দেখবেন, এবং ফ্যামিলি হিস্ট্রিতে পিতামাতার কোনো এডিএইচডি আছে কিনা। যদি এটা আমরা না জেনে থাকি, সেক্ষেত্রে পিতামাতা, কারণ এই অসুখটা যদি চিকিৎসা না করা হয়, তাহলে এর পরিণতি কি? যদিও আজকে এই প্রশ্নটা আমাকে করা হয়নি, তবে আমি অগ্রিম আপনাদের জানিয়ে দিচ্ছি, একটি শিশুর আপনার কিশোরের যদি এডিএইচডির চিকিৎসা সঠিক সময় না করেন, তাহলে অ্যাডাল্ট
হয়ে যাবে যখন প্রাপ্তবয়স্ক, হুম অর্থাৎ বয়স হুম যখন হুম হুম 17 থেকে 18 হয়ে যাবে, তখন তার হাইপার অ্যাক্টিভিটিটা কমে যাবে। অর্থাৎ ওই আচ্ছা। ছোট শিশুর মতো এখন হইচই করবে না, ওরকম হাত পা ছোড়াছুড়ি করবে না, কিন্তু কি হুম থেকে হুম যাবে? ইনঅ্যাটেনশন থেকে যাবে। ইনঅ্যাটেনশন থেকে গেলে সে প্রাপ্তবয়স্ক হওয়ার পর সে যে কাজগুলো করছে, পেশাগত কাজ, সেই হুম কাজ হুম যত ছোটই হোক আর বড়ই হোক, আমরা জানি যে শিল্প বিপ্লবের পরে অধিকাংশ পেশা অ্যাটেনশন একটি অন্যতম অনুষঙ্গ। অ্যাটেনশন যদি কেউ ক্যাপিটালাইজ করতে না পারে, তাহলে সে চাকরি ধরে রাখতে পারবে না। সেটা সে আইটি এক্সপার্টই হোক, অথবা কম্পিউটার, অথবা প্রকৌশলী, অথবা ডাক্তার, অথবা আপনার হচ্ছে ট্যাক্সি ড্রাইভার, যেটি হোক না কেন, অ্যাটেনশন সমস্যা যদি থেকে থাকে, তাহলে পেশাগত ভাবে সফল হবে না, বরঞ্চ দুর্ঘটনা এবং চাকরিচ্যুতি মানে ঘটবে। সেটা তার জীবনের জন্য আরো বিপর্যয় ডেকে নিয়ে আসবে। জি। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে হুম হুম এই অসুস্থতাটা নিরূপণ করা একটি চ্যালেঞ্জ, কিন্তু হুম চ্যালেঞ্জ হুম মোকাবেলা করার জন্য রয়েছে ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ প্রশ্ন উত্তর, সেই সাথে কতগুলো জটিল রোগ তার শরীরে আছে কিনা ওটাকে করতে হবে রুল হুম হুম আউট। তারপরে দিতে হবে হচ্ছে ঔষধ, জি এবং এই ঔষধগুলো একটু চমকপ্রদ। আমরা সেই বিষয়ে সময় থাকলে জি আলোচনা করব, জি অথবা আমি অন্য কোনো আমি দিন। আমি আসলে আপনি যে কথাটা বললেন, আমি আসলে সেই প্রশ্নটাই করতে যাচ্ছিলাম যে 12 বছরের পর এদের কি হবে, আপনি বলেই দিয়েছেন সেটা। এবং এখন প্রশ্ন হচ্ছে যে আগে শুনবো যে 12 বছরের আগে চিকিৎসাটা কেমন হবে, আর 12 বছরের পরে যখন অ্যাডাল্ট হয়ে যায়, তখন যদি তার এই সমস্যাটা রয়ে যায় বা চিকিৎসা না হয় বা এটা ডায়াগনোসিস না হয়, তখন ক্ষেত্রে তার পরিণতি কি সেটা একটু বলেছেন আপনি, আচ্ছা, বা তার ভেরি ক্ষেত্রে গুড। চিকিৎসাটা কি? তো দুই ক্ষেত্রে আচ্ছা, চিকিৎসাটা যদি একটু আলাদা করে বলেন। ওকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধরুন একজন শিশু কিশোর, সে উত্তর আমেরিকায় জন্ম হয়েছে, সুতরাং তার স্কুল জীবন থেকেই কিছুটা সিমটম হয় রিপোর্ট কার্ডে লেখা থাকবে, অথবা অভিভাবকের নজরে পড়বে। যদিও ডায়াগনোসিস হয়তো হয়েছে অথবা হয়নি, কিন্তু কিছুটা দলিল আকারে পাওয়া যাবে, রিপোর্ট কার্ডে লেখা থাকবে যে এই এই শিশুটা হাইপার অ্যাক্টিভ ইন ক্লাস, ইত্যাদি ইত্যাদি, অথবা ইনঅ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস, এরকম। আর যদি ক্লিনিকে ডায়াগনোসিস করা থাকে তো থাকলো। তো হুম চিকিৎসাটা শুরু হলে এই চিকিৎসাটা আসলে চলতেই থাকে। অর্থাৎ আমরা ড্রাগ হলিডে বলে একটা কথা ব্যবহার করে থাকি। ড্রাগ হলিডে হচ্ছে, হয়তো শিশুর যদি সাইড ইফেক্টটা বেশি হয়, তখন আমরা কিছুদিনের জন্য তার ওষুধটা বন্ধ করি। যেমন সামারে যখন স্কুল কলেজ চলে না, তখন ওষুধটা বন্ধ থাকে, আবার চালু করা হয়। অর্থাৎ তার কার্যক্রম, সফলতা একাডেমিক কার্যে, এবং সেটা যদি দেখা যায় যে ওষুধ বন্ধ করলে তার উন্নতি হচ্ছে না, অর্থাৎ বিজ্ঞানীরা বলছেন যে একটা ব্রেইন রিমডেলিং হতে পারে, অর্থাৎ সেটার বয়স কিন্তু তখনও অতিক্রম করেনি। অর্থাৎ 20-25 বছর পর্যন্ত ব্রেইনের একটা সংস্কার এবং রূপায়ণ হতে পারে। সেক্ষেত্রে সে পরিস্থিতি উন্নতি হয়ে যেতে পারে, কিন্তু যদি না হয়, তখন পরিণতিটা কি হবে? অথবা বাংলাদেশে একজনের ছিলেন, যার একাডেমিক বয়সে 12 বছরের আগে তাকে কোনো ডাক্তার দেখানো হয়নি, এখন সে হুম হুম প্রাপ্তবয়স্ক, 20 বছরের যুবক, অথবা 30 বছরের প্রাপ্তবয়স্ক। তার ক্ষেত্রে কি হবে? ইনঅ্যাটেনশন, অর্থাৎ তিনি পেশাগত কারণে 3টি কাজ করতে পারবেন না। একটা ইনস্ট্রাকশনকে ফলো করতে পারবেন না, ফলে কাজ করতে গিয়ে তার ভুল হবে এবং চাকরি চলে যাবে। হয়তো একটা ওয়ার্নিং, দুটো ওয়ার্নিং, তিনটা ওয়ার্নিং দেওয়ার পর তার সুপারভাইজার বলবে যে তুমি তো ইনস্ট্রাকশন দিলে ফলো করতে পারো না, এক। দুই হচ্ছে, তাকে যে গিভেন টাস্ক দেওয়া হয়, সেখানে একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল বেঁধে দেওয়া হয় যে এই সময়ের ভেতরে এই কাজটা করতে হবে, এবং তিনি সঠিক সময়ে কাজটা করতে পারবেন না। এবং সেই ক্ষেত্রে অ্যাটেনশন স্প্যান, এটা দীর্ঘক্ষণ ধরে রাখতে পারবেন না। তাহলে 3টি সমস্যা হবে: হুম ডিফিকাল্টি হুম ইন মেইনটেইনিং অ্যাটেনশন স্প্যান, তারপরে হচ্ছে ফলোইং দ্য ইনস্ট্রাকশন, কমপ্লিশন অফ দ্য টাস্ক। এই 3টি মনোযোগের সমস্যা থাকাতে তার চাকরি যতই উন্নত মানের হোক না কেন, যেমন চিকিৎসক, তারপর প্রকৌশলী, তারপরে আইনবিদ,
যেমন একজন লয়ার সে কর্মক্ষেত্রে গিয়ে সঠিক সময়ে কথাটা বলতে পারছেন না, মনে করতে পারছেন না, অথবা তার প্রতিপক্ষ যে কথাটা বলছে, বিচারক যে কথাটা বলছে ইনস্ট্রাকশন, সেটাকে সে ফলো করতে পারছেন না। একজন ডাক্তার সে রোগ নির্ণয় করার সময় মনোযোগ দিতে পারছেন না, ভুল করছেন। পেশাগতভাবে যে কোনো, ইভেন কোনো গৃহিণী যদি বাসায় থাকেন, তিনি ঠিকমতো রান্না করতে পারবেন না, রান্নায় ভুল করবেন, অথবা কোথায় কি রেখেছেন সেটাকে ট্র্যাক করতে পারবেন না, তাহলে মনোযোগের সমস্যাটা তাকে এমন ভাবে আক্রান্ত করবে যে তার সামাজিক, ব্যক্তিগত এবং পেশাগত তিনটি জায়গা, আমরা ইংরেজি ভাষায় যেটা বলি সোশ্যাল ফাংশনিং, ইন্টারপার্সোনাল ফাংশনিং এবং অকুপেশনাল ফাংশনিং, এই তিনটি ক্ষেত্রে একটি নেগেটিভ একটা পরিণাম তার জন্য অপেক্ষা করছে। পরিণতি হচ্ছে কি? পরিণতি হচ্ছে চাকরিচ্যুতি, ফায়ার ফ্রম দা জব, পরিণতি হচ্ছে অ্যাক্সিডেন্ট, পরিণতি হচ্ছে ডিভোর্স অথবা গৃহ বিবাদ, অথবা পরস্পরের প্রতি একটি মনোমালিন্য। এই ধরনের ভয়ঙ্কর মানে ব্যক্তিগত সমস্যা এবং দুর্ঘটনা শিকার হতে হবে এই অসুখ চিকিৎসা না হলে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।